শুরু হচ্ছে সুরায় রাফার লেখা উপন্যাস আমি শুধু চেয়েছি তোমায়। গহীন অভয়ারণ্যের মাঝে বৃহৎ সেগুন গাছের পুক্ত ডালের উপর বহু কসরত করে তৈরি করা টংঘরের ভেতরটা ছিল নান্দনিক আর সুসজ্জিত। দুধারে দুটো সরু জানালা, এক কোণে বাঁশ দিয়ে মেরামত করে তৈরি একটা সিঙ্গেল চৌকি, একটা স্টাডি টেবিল, একটা চেয়ার, টেবিলের উপর একটা অর্ধমৃত টেবিল ল্যাম্প যার জীবন আর ব্যাটারি দুটোই ফুরিয়ে এলো বলে। এছাড়া রয়েছে পানির কেতলি আর নিত্য প্রয়োজনীয় টুকটাক আসবাবপত্র। ঘরের এক কোণে ছোট ফায়ারপ্লেসটাতে জুৎসই আগুন জ্বলছে, যার লালচে আভায় আলোচিত চারিপাশ। টেবিলের পাশে বিছানার বিপরীতে রাখা আছে পুরাতন ধাঁচের একটি সিঙ্গেল কাউচ। দেখেই বোঝা যাচ্ছে এই ঘরটি একজনের বেশি মানুষের জন্য উপযোগী নয়। আর না তো এই গা ছমছমে জংলা পরিবেশে সাধারণ কোনো মানুষ টিকে থাকতে পারবে বেশি দিন। নিশ্চয়ই মাঝে মধ্যে একটুখানি অ্যাডভেঞ্চার প্রেমী মানুষের জন্য ক্যাম্পিংয়ে আসা চিরাচরিত ইচ্ছেকে মূল্যায়ন করার জন্যই এই টংঘরের আবিষ্কার। সে যাই হোক, ঘরটা বেশ সুন্দর, কিঞ্চিত ভীতিকর তাও চলে। সঙ্গ দেওয়ার জন্য মনের মতো একজন হলেই হলো। কিন্তু সরকার কর্তৃক নিষিদ্ধ এই জঙ্গলে ক্যাম্পিং করতে কেই বা আসে? প্রশ্নটা থেকেই গেল ঈশানীর অযাচিত মস্তিষ্কে। তবে সেটাকে আর গভীরে নিয়ে ভাবতে দিল না ওর দু চোখ। তার আগে সেই নীলাম্বর আঁখি পল্লব আটকে গেল টংঘরের সঙ্গে এঁটে থাকা এক টুকরো টানা বারান্দায়। ল্যান্টার্নের মৃদু রোশনায়ে আলোকিত হয়ে আছে পুরো জায়গাটা। খোলা বারান্দার ওপাশে ঝমঝমে মুখরিত আওয়াজে সুউচ্চ পর্বত ছাড়িয়ে নেমে আসছে নাম না জানা পাহাড়ি ঝর্ণার বহর। দিনের আলোতে হয়তো বা স্বর্গের মতোই অপূর্ব লাগে এই জায়গাটা, তবে শুনছান নিরিবিলি রাতে ল্যান্টার্নের মৃদু রোশনায়েও তার সৌন্দর্য অতুলনীয়। এখানে দাঁড়িয়ে দেখতে গিয়ে চোখ দুটো ওই টানা বারান্দায় এমনভাবে আটকে গিয়েছিল যে ঈশানী আর ঘরের মাঝে দাঁড়িয়ে থাকতে পারল না একদণ্ড। কোথায় আছে, কার সাথে আছে, কি করছে, সবকিছু এক মুহূর্তের জন্য ভুলে গিয়ে মনের ভেতর জাগ্রত কৌতূহল আর উৎকণ্ঠার বশবর্তী হয়ে এক ছোটে গেল সেই এক টুকরো খোলা বারান্দায়। এবারে ঝর্ণার ছিঁড়ে ছিঁড়ে আওয়াজটা আরো বেশি গাঢ় হলো কর্ণকুহরে। সেই সাথে রাত জাগা বন্যপ্রাণীর ঘুটঘাট আওয়াজ তো রয়েছেই। তবে ঈশানী এই মুহূর্তে দুনিয়া ভুলে গিয়েছে। এই মুহূর্তে বললে ভুল হবে, অচেনা লোকটার সান্নিধ্যে আসার পর থেকে এই মাত্রাতিরিক্ত আকর্ষণীয় পুরুষ আর তার আশেপাশের জিনিসপত্র ছাড়া আর কিছু নিয়েই ভাবতে পারছে না ও। নিশ্চয়ই কোনো এক অজানা চৌম্বকীয় শক্তি বলে ঈশানীকে টানছে সে, নয়তো অচেনা লোকটার প্রতি এতটা আগ্রহ কেনই বা হবে ঘর কোনো একগুঁয়ে ঈশানীর। তাছাড়া মানুষটি কতটা আকর্ষণ অনুভব করলে কোনোরূপ দ্বিধাবোধ ছাড়াই অজানা একটা লোকের হুড়ি পরে নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারে, সেটাও ভাববার বিষয়। তবে সহজ সরল ঈশানী যে লোকটার নিঃস্বার্থ আন্তরিকতায় ভেতর থেকে গলে গিয়েছে সেটা ওর নিশ্চিন্ত নীল দিঘির জলের মতো টলটলে চোখ দুটো দেখলেই হলপ করে বলে দেওয়া যায়। সমতল থেকে প্রায় 10 ফিট উপরে অবস্থিত এই টংঘরের ঝুলন্ত খোলা বারান্দায় পা রাখতেই সবার আগে ঈশানীর চোখ গেল মসৃণ পাটাতনের ঠিক মাঝ বরাবর শটান দাঁড় করিয়ে রাখা একটা বিশাল সাইজের দূরবীনের দিকে। দূরবীনটা জঙ্গলের মাঝে সেই পাহাড়টার দিকে তাক করানো, যেটাকে হাইকিং করতে গিয়েই আজ এই পরিস্থিতির শিকার হয়েছে ঈশানী। যদিও রাতের বেলা বন বিছুটির ফাঁক গলিয়ে কিচ্ছুটি দেখার উপায় নেই, তবুও কৌতূহলবশত সামনের কি আছে সেটার উদ্দেশ্যে দূরবীনে চোখ রাখতে উদ্যত হলো ঈশানী। তৎক্ষণাৎ কঠোর নিষেধ ভেসে এলো পাশ থেকে, ডোন্ট টাচ ইট। অকস্মাৎ রাশভারী আওয়াজে কিঞ্চিত কেঁপে উঠল ঈশানী। চোখ দুটো দূরবীনের কাছাকাছি গিয়েও ফের গতি হারালো মুহূর্তেই। না বলে কই অন্যের জিনিসে হাত দেওয়ার চক্ষু লজ্জায় নিষ্পিস করে উঠল ভেতরটা। তবুও ঘাড় ঘুরিয়ে সরু চোখে চাইল পেছনে, দেখলো নিজ ওভারসাইজ কার্গো প্যান্টের পকেটে দুহাত গুজিয়ে ওর থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে লোকটা। এই জঙ্গলে নেটওয়ার্কের নও নেই, তবুও তার দোকানে অ্যাপল খচিত এয়ারপোর্ট লাগানো, ব্যাপারটা অদ্ভুত। অবশ্য এই লোকের সব কর্মকাণ্ডই অদ্ভুত, শুধু অদ্ভুত বললে ভুল হবে, অদ্ভুত রকম আকর্ষণীয় বটে। তাই ঈশানী আর ভাবতে গেল না সেসব নিয়ে, উল্টো বারান্দা ডিঙ্গিয়ে ভেতরে প্রবেশ করে সাবলীল গলায় লোকটাকে শুধালো, আপনি যে বললেন এটা আপনার বাড়ি, তা না হয় মেনে নিলাম, কিন্তু আপনার পরিবার কোথায়? দেখে তো মনে হয় না এখানে আর কেউ থাকে। আগেও বলেছি, আবারও বলছি, আমাকে প্রশ্ন করার স্পর্ধা দেখাবে না, আমি কাউকে কৈফিয়ত দিই না। আবারও সেই কাঠখাট তিরিক্ষ মেজাজ। ঈশানীর মনে হচ্ছে এগুলো কথা নয়, বরং গলিত সীসা, যা বারবার ওর মুখের উপর ছুঁড়ে মারছে লোকটা। কথার পারতে সীমাহীন রুষ্টতা, যার দরুন বারবার অপমানে নীল হয়ে যাচ্ছে ঈশানীর রাজহংসীর মতো গমরঙ্গা চেহারাখানা।
নীলাম্বর চোখের কোণে টলমল করছে অশ্রুজল। ওর চেহারা দেখে মনে হচ্ছে খুব কাছের কেউ কষ্ট দিয়ে ফেলেছে ওকে, আর এখনই নিজের ভুল স্বীকার করে ক্ষমা না চাইলে অভিমানে ফেটে পড়বে ঈশানীর দু চোখ, মন, হৃদয় সবকিছু। তবে অচেনা লোকটার স্বভাব চরিত্রে বোধহয় নির্দয় কথাটা একেবারে বাধাই করে জুড়ে দেওয়া, যার দরুন ঈশ্বর এমন করুণ ব্যথাত্মর চাহনিতেও তার মাঝে কোনোরূপ হেলদোল দেখা গেল না। ঈশানীও তো কম যায় না, ভেতর থেকে দুর্বল হলেও বাইরের কাঠিন্য যথাসম্ভব ঠিক ধরে রাখার ক্ষুদ্র প্রয়াস চালালো ও। লম্বা শ্বাস টেনে ঝাঁঝালো গলায় বলল, ঠিক আছে, তাই হবে। আপনি যেহেতু নিজের সম্পর্কে কিছু বলবেন না, তাহলে আমিও বলবো না। দয়া করে আমাকে কিছু জিজ্ঞেস করতে আসবেন না, কিন্তু একটা কথা। লোকটা বোধহয় ক্রুর হাসল। কালো মাস্কের আড়ালে ঠোঁটের আগায় খেলে যাওয়া সেই তীক্ষ্ণ হাসিটা চোখ এড়ালো না ঈশানীর। তবে ওর নজর এখনও পিয়াসিং করানো শূন্য একজোড়া ধূসর বাদামি চোখে নিবদ্ধ। তার চোখ দুটোই যেন এক সমুদ্র রহস্য বহন করে, আর সেই রহস্যে ক্রমশ তলিয়ে যায় ঈশানী। কি কথা? মাস্কের আড়াল থেকে আবারও সেই হাঁকসি ডিপ রাশভারী পুরুষালী কণ্ঠস্বর বেশি আসতেই প্রম কাটে ঈশানীর। তৎক্ষণাৎ লোকটার চোখ থেকে চোখ সরিয়ে ও বলে, আমাকে দয়া করে রিসোর্টে পৌঁছে দিন, ওখানে আমার বন্ধুরা অপেক্ষা করছে। এত রাতে তোমাকে পৌঁছে দেব, মশকরা পেয়েছ? লোকটার কথার মাঝে নিদারুণ হিয়ালিপনা আর জিদি মনোভাব। তবে ঈশানী টলল না, উল্টো কথা ছুড়ে বলল, পৌঁছে দিতে পারবেন না তাহলে আমাকে সেভ করেছেন কেন? কে বলল আমি তোমায় সেভ করেছি? তার এবারের কথায়ও হেয়ালি কিনা ঠিক বুঝে উঠতে পারল না ঈশানী, তাই আশ্চর্য কণ্ঠে বলে উঠল, মানে? এরপর অনেকক্ষণ যাবৎ উত্তরের আশায় দাঁড়িয়ে থাকলেও ওপাশ থেকে আর কোনো প্রত্যুত্তর ভেসে এলো না ঈশানীর কানে। ফলস্বরূপ সামনের দৃশ্যপট পর্যবেক্ষণ করার প্রয়াসে চট করে মাথা তুলল ঈশানী। দেখল লোকটা টংঘরের দুয়ার খুলে কোথাও বেরিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তাড়াহুড়া করে এগিয়ে গিয়ে পেছন থেকে লোকটার স্কিনি সেন্টো গেঞ্জিটা হাতের মুঠোয় খপ করে টেনে ধরল ঈশানী। আবারও সেই অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শে ভেতরটা নাড়িয়ে দিল ওর সুপ্ত নারীসত্তা। তৎক্ষণাৎ মনের মণিকোঠায় খাপটি মেরে বসে থেকে কেউ একজন চেঁচিয়ে বলে উঠল, কি আছে তার মাঝে? কেন এত আকর্ষণীয় লাগছে তাকে? আগাগোড়া সে একজন নির্দয়, তিক্তভাষী, সৌবিষ্ট পুরুষ, আর তো কিছু নয়। কি দরকার নিজেকে তার সামনে এমন অসহায় প্রমাণ করার? তুই না আত্মবিশ্বাসী? অন্য মনটা তৎক্ষণাৎ বিদ্রোহ করে গলা ছেড়ে বেহায়ার মতো বলে উঠল, আমি বোধহয় সত্যি সত্যি ঝড়ের বেগে প্রেমে পড়ে গেলাম। বিপরীত পক্ষ শুধালো, এভাবেও চেহারা না দেখে, নাম না জেনে, তার কথার মায়া না পড়ে এক দর্শনে প্রেমে পড়া যায়? জবাবে অন্য মন লাফিয়ে উঠে বলল, যায় তো, খুব যায়। এই নিয়ে 2 বার বাঁচালো সে আমায়। এখন এই মুহূর্তে আমি তার হেফাজতেই সুরক্ষিত রয়েছি। এটা কি আন্তরিকতা নয়? আর সবচেয়ে বড় কথা, আমার মস্তিষ্ক নয়, হৃদয় তাকে চাইছে। এতে আমার হাত কোথায়? শরীরে একটা কোমল হাতের টান অনুভব হতেই পেছনে ঘুরল লোকটা। পেছনে ফিরে ঈশানীর পানে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করতেই 2 মনের বাগবিতণ্ডার ইতি ঘটে তৎক্ষণাৎ। মনের ভাবনাকে পাছে হাঁটিয়ে মেয়েটা মুখ ফুটে বলে ওঠে, কোথায় যাচ্ছেন আমাকে রেখে? ওর কথায় সংকোচ সুস্পষ্ট, হাতটা তবুও অজানা অধিকার বোধে আটকে আছে সুঠামদেহী অচেনা লোকটার পিঠের খাঁচে। লোকটা নিজ কানে ইয়ারপোর্টগুলো খুলে প্যাকেটে রেখে ঘাড় ঘুরিয়ে ঈশানের দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, চিন্তা নেই, ফিরে আসবো। ঈশানী জানে কোনো এক অজানা কারণে এই মানুষটা কৈফিয়ত দেওয়া একদমই পছন্দ করে না। তবুও উপায়ান্তর না পেয়ে আরেক দফা অপমানিত হওয়ার প্রস্তুতি নিয়েই ও শুধালো, বলছি যে এত রাতে এই জঙ্গলে আমি একা একা থাকবো, না গেলে হয় না? লোকটা যেতে যেতে জবাব দিল, না হয় না, চুপচাপ এখানে ওয়েট করো, ভালো না লাগলে ঘুমিয়ে পড়ো। লোকটার করা জবাবে হেলদোল হলো না ঈশানীর, উল্টো দ্বিতীয়বার প্রশ্ন ছুড়ে বলে উঠল, আর আমাকে রিসোর্টে কখন পৌঁছে দেবেন? আবহাওয়া ভালো হলে আগামীকাল, মাটির রাস্তা না শুকলে শহরের দিকে যাওয়া পসিবল নয়। আর আপনি? ঈশানী বাক্যটুকু শেষ করতে গিয়েও পারল না আর। তার আগেই হুড়মুড়িয়ে বেরিয়ে গিয়ে বাইরে থেকে ধাপ করে টংঘরের দরজা লাগিয়ে দিল লোকটা। আর ঈশানী একা একাই পড়ে রইল মাটি থেকে প্রায় 10-12 ফিট উপরে গহীন জঙ্গলের মাঝে ওই ছোট এক টুকরো ঝুলন্ত ঘরের ভেতর। বারান্দায় টাঙানো হারিকেনটা এখনও টিমটিমিয়ে আলো ছড়াচ্ছে চারিদিকে। পরিবেশটা রোমাঞ্চকর, অথচ ঈশানীর একটুও ভয় করছে না। উল্টো ভেতর ভেতর আগ্রহের দাবানো লোকে কুড়ে কুড়ে খাচ্ছে। কেন যেন তাকে জানার, তাকে চেনার এক আকাশসম ইচ্ছে মস্তিষ্কে জড়ো হয়ে আছে।
অথচ এই ঈশানী কিনা নিজে থেকে কাউকে চেনার কিংবা জানার ইচ্ছে পোষণ করেনি কোনো কালেই। লোকটাকে নিয়ে ভাবতে গিয়েই চট করেই ঈশানীর মন বলে ওঠে, আচ্ছা, আমি যে তাকে নিয়ে এত কিছু ভাবছি, তার জীবনে যদি অন্য কেউ থেকে থাকে তখন কি হবে? ব্যাপারটা তো আমার জন্য ভীষণ কষ্টদায়ক হবে। কিন্তু আমি তো এমন কিছুই চেয়েছিলাম, প্রেমে পড়ার নিদারুণ ব্যথায় নীল হয়ে যাক আমার হৃদয়। নিজ মনের কোথায় উপহাস করে হাসল ঈশানী, পরক্ষণেই বিড়বিড়িয়ে বলে উঠল, কোনোদিন প্রেমে পড়িনি বলে উপরওয়ালা বোধহয় আমার এই উইশটাই কবুল করে নিল। নয়তো এভাবেই কেন কাউকে ভালো লাগতে হবে? কেন আমার হৃদয়টা তার দেওয়া কড়া নিষেধাজ্ঞা, দূরত্বের গণ্ডি কিছুই মেনে নিতে চাইছে না? আশ্চর্য! মনের প্রশ্ন মনেই চাপা পড়ে রইল ঈশানীর, কারণ ইতিমধ্যে আবারও দরজা খোলার খুটখাট আওয়াজে মস্তিষ্ক সচকিত হয়ে উঠেছে ওর। ঘাড় ঘুরিয়ে সেদিকে দৃষ্টিপাত করতে ঈশানী লক্ষ্য করে লোকটা ফিরে এসেছে। তার পরনে আরেকটা ব্ল্যাক হুডি, হাতে দুটো ইনস্ট্যান্ট রামেন নুডলস। লোকটা ঘরে প্রবেশ করে সবার আগে মাথার ক্যাপটা খুলে সাইডে রাখলো। তৎক্ষণাৎ এক ছাক সিল্কি অ্যান্ডারকাট লম্বা চুলে এসে কপাল ছুঁল তার। বেখেয়ালে সেগুলো ব্যাকব্রেস করতে করতেই লোকটা টেবিলের দিকে এগিয়ে গিয়ে ক্যাথলিটাতে ফায়ারপ্লেসের আগুনে রেখে রামেন বানানোর ক্ষুদ্র প্রস্তুতি নিতে শুরু করে। ঈশানী সেই তখন থেকে অবাক চোখে পর্যবেক্ষণ করছে সবটা। এই গভীর রাতে জঙ্গলের মাঝে ইনস্ট্যান্ট নুডলস কোথায় পেল সে? ভেতরে অদম্য কৌতূহল, অথচ হৃদয়ে ভালো লাগার প্লাবন। দুই দিকের টানাপোড়ানের ক্লান্ত ঈশানী তাই চুপচাপ চৌকিটায় বসে লোকটার কাজগুলো আর চোখে দেখে যাচ্ছে শুধু। তার আগাগোড়া চাল বলন, এমনকি প্রতিটা মুভমেন্ট বেশ সূক্ষ্ম নজরে পরখ করছে ঈশানী। সেই সাথে প্রতি মুহূর্তে অভিভূত হচ্ছে, না চাইতেও ভেতরে ভেতরে তার প্রতি আকর্ষণ অনুভব করতে বাধ্য হচ্ছে। ঈশানী যখন আর চোখে এভাবে চোরের মতন লুকিয়ে লুকিয়ে লোকটাকে এমনভাবে পরখ করছিল, ঠিক সে সময় হুট করে লোকটা না ঘুরে ঈশানীর উদ্দেশ্যে বলে উঠল, আমাকে এভাবে লুকিয়ে দেখা বন্ধ করো। চরম অপরাধ করে ধরা পড়ে যাওয়ার মতোই হৃদয়টাকে কেউ এক থাবায় খামচে ধরল ঈশানীর। ও তাড়াহুড়া করে চোখ নামিয়ে নিজের শুষ্ক অধর ভিজিয়ে কথা ঘুরানোর প্রয়াসে অস্ফুটে বলল, এত রাতে এখানে রামেন কোথায় পেলেন আপনি? আমাকে অযথা প্রশ্ন করো না, উত্তর পাবে না। কথা বলতে বলতেই লোকটা এবার রামেনের কাপ সমেত ঘুরে দাঁড়ালো ঈশানীর দিকে। কাপ দুটো থেকে ভুরভুর করে রান্না করা রামেনের সুস্বাদু সুবাস বেরিয়ে আসছে, যা ঈশানীর ক্লান্ত পরিশ্রান্ত পাকস্থলীকে দ্বিগুণ ক্ষুধার্ত বানিয়ে দিতে সক্ষম। রামেনের গন্ধে ঈশানী লোকটার দিক থেকে চোখ সরালো ফের। লোকটা এবার এগিয়ে গিয়ে কাপ দুটো স্টাডি টেবিলের উপর রাখলো। সঙ্গে সঙ্গে রাগ অভিমানের পাট চুকিয়ে ক্ষুধার্ত ঈশানী এগিয়ে গিয়ে বসে পড়ল চেয়ার পেতে। ঈশানী চেয়ারে বসেছে দেখে লোকটা বিছানার পাশ থেকে একটা বেতের টুল টেনে ওর মুখোমুখি হয়ে বসলো। ঈশানী তখনও চপস্টিক আর মুখের সাহায্যে গরম রামেনকে ঠান্ডা করার নিদারুণ চেষ্টায় মত্ত। তবে মুখে তুলে খাওয়ার আগেই ওর দুনিয়া থমকে গিয়ে আচানক নিজের কালো মাস্কটা খুলে ফেলল লোকটা। সঙ্গে সঙ্গে ঈশানী যা ভেবেছিল তার চেয়েও দ্বিগুণ আকর্ষণ খেলে গেল ওর নীল মণিযুক্ত দু চোখের পাতায়। এবার আর লুকিয়ে চুরিয়ে নয়, অজানা ঘুরের বসে অনেকটা নিঃসংকোচে লোকটার মুখশ্রী পানে হা করে তাকিয়ে রইল ঈশানী। ফায়ারপ্লেসের জ্বলন্ত অগ্নিশিখায় একটা গম্ভীর অথচ ভীষণ সুদর্শন যুবকের ধারালো চোয়াল, তির্যক ভ্রু, যুগল ফিনফিনে পাতলা গালছে, বাদামি অধর, আর সবচেয়ে আকর্ষণীয় অধর তলায় কুচকুচে কালো তিলক, সবকিছুই এক ঝলকে মুখস্থ করে নিল ঈশানী। তবুও যেন আগ্রহ দমার নামই নেই। অথচ লোকটা কত নির্দ্বিধায় রামেনের চপস্টিক চালাচ্ছে। মনোযোগী ভঙ্গিমা তার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে। কাজের মাঝেই ঠোঁটের ফাঁক গলিয়ে ঝিলিক দিচ্ছে এক সারি সুগঠিত দন্ত শাড়ি। লোকটা ক্ষণে ক্ষণে দাঁত দিয়ে তার অধর কামড়ে ধরছে, কখনো বা পিয়াসিং করা ভ্রুতে ভাঁজ ফেলে অজান্তেই জিভ দিয়ে গাল ঠেলে ধরছে। আর এই প্রতিটি কাজ বিস্ময়ে পরখ করছে ঈশানী। কি জানি কেন এত ভালো লাগছে। এখন তো সন্দেহের পাল্লা আরো ভারী হয়ে উঠল ঈশানীর। এবার ওর সত্যিই মনে হচ্ছে এই লোক নির্ঘাত কোনো নামি দামি সুপারস্টার। নিশ্চয়ই প্রকৃতির সঙ্গে একাকী সময় কাটাতে একটু বিশ্রাম নিতে চুপি চুপি নেটওয়ার্কের বাইরে চলে এসেছেন। ব্যাপারটা দারুণ, কারণ আজকাল পাপারাজ্জিদের জন্য সেলিব্রিটিদের কোথাও শান্তি নেই দুদণ্ড। সেদিক থেকে এই আইডিয়াটা মোটেই খারাপ নয়। এই জন্যই হয়তো কোনো কিছু শেয়ার করার এত আপত্তি তার। সে যাই হোক, মনের সন্দেহ আর ভয়টা তো কাটলো এতক্ষণে। এত সুদর্শন আর মেনটেনিং মানুষটা যে সাধারণ কেউ হতেই পারে না, সে আমি আগেই আন্দাজ করেছিলাম। কিন্তু উনি কি সিঙ্গেল?
লোকটার মুখোমুখি বসে তার দিকে নিষ্প্রভ চোখে তাকিয়ে থেকে নিজ মনে এমন নির্ভেজাল প্রশ্নে ব্যাকুল বনে গেল ঈশানী। পরক্ষণেই নিজের ওচাটন মনকে সংবরণ করতে দাঁত দিয়ে জিভ কাটল ও। ওদিকে খেতে খেতে ঈশানীকে উদ্দেশ্য করে লোকটা বলল, আমার দিকে হা করে তাকিয়ে না থেকে খাবারে মন দাও। কি করে বুঝলেন আমি আপনার দিকে তাকিয়েছিলাম? ঈশানীর আচানক প্রশ্নে হুট করে মাথা তুলে আবারও সেই শূন্য চোখ জোড়া ওর দিকে রিভলভার তাক করার মতোই তাক করল লোকটা। লোকটার এহেন তির্যক চাহনিতে আত্মা কেঁপে উঠল ঈশানীর। ও তৎক্ষণাৎ ভয়ে জড়সড় হয়ে চোখ নামিয়ে আমতা আমতা করে বলে উঠল, না মানে আপনি তো দেখেননি অথচ বলে দিলেন। ইটস কল্ড সিক্স সেন্স, খেতে খেতে জবাব দিল লোকটা। ঈশানী মনে মনে পিঠ চাপড়ালো তার, বলল, বাব্বা, সেলিব্রিটিদের বুঝি এত মারাত্মক সিক্স সেন্স হয়? সে যাই হোক, লোকটা যেহেতু গম্ভীরতা ছাপিয়ে একটুখানি কথা বলেছে, তাই ঈশানী ভাবলো এই সুযোগে কথা এগোবেও। যদি কোনোভাবে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু তথ্য জানা যায় তাহলে ব্যাপারটা মন্দ হবে না। তাই এবার নিজ উদ্যোগেই কথা ছুড়ল ঈশানী। রামেনের বাটিতে চুমুক দিয়ে বলল, আমি ঈশানী। কথা শুরু করার আগে ওর মুখ থেকে বাজ পাখির মতো ছোঁ মেরে কথা নিয়ে নিল লোকটা। বলল, ঈশানী তুজ কর্নিয়া, কক্সবাজার বংশোদ্ভূত, চিটাগং নিবাসী। খাগড়াছড়িতে ম্যাচুয়াল ফ্রেন্ডদের সাথে হিল হাইকিংয়ে এসেছ, আপাতত সেখানে একটা স্থায়ী রিসোর্টে উঠেছ। এম আই রাইট? শেষ কথাটা বলে ঈশানীর পানে শকুনের মতো তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে তীরের ছিলার মতো এক ভ্রু উচালো লোকটা। এভাবে গড়গড় করে অজানা লোকটার মুখে নিজ বায়োডাটা শুনে কিঞ্চিত বিব্রত হলো ঈশানী। অপ্রস্তুত ভঙ্গিতে এদিক ওদিক চোখ ঘুরিয়ে চট করেই বলে উঠল, এক রাতেই আপনি আমার অনেক খোঁজ খবর নিয়েছেন বোধ করি, কিন্তু আপনার সম্বন্ধে তো কিছুই জানা হলো না। এবার না হয় আপনার সম্বন্ধে কিছু বলুন। লোকটা নতুন উদ্যমে আরেক দফা ঈশানীকে অপমানের জোয়ারে ভাসিয়ে দিয়ে বলে উঠল, আমাকে জানতেই শোনা, পরে পস্তাবে, তবুও আমি জানতে চাই। নরম হৃদয়ের মেয়েটার কণ্ঠে হুট করে কথা থেকে যে এত দৃঢ়তা এলো তা ঠাউর করতে পেল না লোকটা। তবে তৎক্ষণাৎ টুল ছেড়ে উঠে গিয়ে অন্যদিকে ঘুরে অনুভূতিহীন গলায় সে বলল, আগেও বলেছি, আবারও বলছি, আমি কাউকে কৈফিয়ত দিই না, সো ডোন্ট টক টু মি লাইক দ্যাট। দেখা হয়েছে থেকে ঈশানীর হৃদয়ে আবেগ জড়ানো সদ্য তৈরি হওয়া অনুভূতিগুলোকে বারবার এভাবে মুখের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করে দিয়ে অপমানিত করছে লোকটা। তবুও কোথায় যেন নিজের আত্মসংযম, আত্মসম্মান সবকিছু জলাঞ্জলি দিয়ে ঈশানী প্রতিবারই আগ বাড়িয়ে কথা বলার জন্য এগিয়ে গিয়েছে। কারণ ওর মন বলেছে লোকটার উপরে যা দেখার ভেতরে একেবারেই তা নয়। হয়তো স্বভাবের দিক দিয়ে সেও অনেকটা ওর সাথে সদৃশ্য, যার কিনা উপরিভাগ শক্ত খোলসে আবৃত হলেও ভেতরটা ভীষণ নমনীয়। কিন্তু এবার মনে হচ্ছে ঈশানীর সব ধারণাই ভুল। লোকটা সত্যিকার অর্থেই পাষাণ আর নির্দয় প্রকৃতির। নইলে একটা মেয়ে মানুষের সাথে কিভাবে যথাযথ নিয়মে কথা বলতে হয় সেটুকু ভদ্রতা পর্যন্ত জানে না। নাকি সেলিব্রিটি বলে মনের ভেতর এত অহংকার? তাই যদি হয় তবে ঈশানীও কম যায় না। ও এবার মনে মনে ঠিক করলো, যতই ভালো লাগা কাজ করুক না কেন, আর যতই তার প্রতি দুর্বলতা বাড়ুক না কেন, ও নিজে থেকে আগ বাড়িয়ে এই পাষাণ লোকটার সাথে আর একটা কথাও বলবে না, কিছুতেই না। যেই ভাবা সেই কাজ। মুখে একবারে কুলুপ এঁটে বসে রইল ঈশানী। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাইরের আবহাওয়া খারাপ হতে শুরু করেছে, থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। হয়তো বিকেলের মতো ঝড় আসবে আবারও, আর তা না হলে মুষলধারার বর্ষণ হবে নিশ্চিত। ঈশানী যখন এক মনে আবহাওয়া নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত, এমন সময় লোকটা বারান্দায় টাঙানো কেরোসিনের ল্যান্টার্ন নিভিয়ে দিতে দিতে হাসকির টোনে বলল, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। ঈশানী তাই করল। পরনের হুডিটা টেনে টনে খানিকটা কাঁচোমাচো হয়ে চুপচাপ শুয়ে পড়ল বাঁশের তৈরি একপালে সিঙ্গেল বেডের উপর। এখন চারিদিকে পিনপতন নীরবতা। ছোট ঘরটায় কোনোরূপ সারা শব্দ নেই আর। কাঠ কয়লা জ্বলে গিয়ে আগুন নিভে এসেছে ফায়ারপ্লেসের। চারদরুন চারপাশ নিস্তব্ধ তিমিরে মোড়ানো। ঘুটঘুটে অন্ধকারের মাঝে ঈশানী পাশ ঘুরে শুয়ে আছে। ঠিক সেই সময় আকস্মিক বিজলির আলোতে আলোকিত হয়ে ওঠে পুরো টংঘর। দমকা হাওয়ায় ক্ষণে ক্ষণে সাই সাই আওয়াজ তুলে খোলা বারান্দা ছাপিয়ে মেঘভেজা বাতাসে এলোমেলো হয়ে যায় আসবাবপত্র। সেই সাথে হিমেল হাওয়ার পারদে শিরশির করে ওঠে ঈশানীর সর্বাঙ্গ। রোমাঞ্চকর অনুভূতিতে দাঁড়িয়ে যায় শরীরের সমস্ত লোমকূপ। আর কয়েক সেকেন্ড অন্তর সেই ক্ষণিকের বিজলির আলোতে ওর জলজলে নীলাম্বর চোখের সাথে মিলিত হয় আরও একজোড়া শূন্য বাদামি চোখ,
যেই চোখে নেই কোনো অনুভূতি আর না তো আবেগ, অথচ অন্ধকারের মাঝে সেই চোখের দৃষ্টি নির্লিপ্তে নিষ্প্রভ হয়ে এঁটে আছে শরতের মেঘমুক্ত আকাশের মতোই ঈশানীর গাঢ় নীল চোখে। ঈশানী কিছুতেই পড়তে পারছে না ওই শূন্য নির্জীব চোখের ভাষা। তবে এই দৃষ্টি ওর অন্তঃস্থলে কেমন একটা ভোঁতা অনুভূতি জাগিয়ে তুলছে হঠাৎ করে, যার ফলস্বরূপ অন্ধকারের মাঝেই অস্ফুটে একটা বাক্য বেরিয়ে আসে ঈশানীর কণ্ঠনালী ভেদ করে। আপনার পরিবার। লোকটা ঈশানীর মুখোমুখি কাউচের উপর বসেছিল। এখন তার মুখে মাস্ক আবৃত নেই, বরং বিজলির উজ্জ্বল আলোতে তার চিবুকের ওই কালো কুচকুচে তিলটা কয়েক সেকেন্ড অন্তর অন্তর জ্বলজ্বল করে উঠেছে। ঠোঁটের নিচের তিল যেন তার পৌরুষ বোধকে দ্বিগুণ আকর্ষণীয় করে তুলেছে। যে নারীটা কখনো পুরুষের সৌন্দর্যে আটকায় না, সেও বোধহয় এই একরত্তি তিলকে সৌন্দর্যের প্রশংসা করতে বাধ্য। অমন গৌরবর্ণের পুরুষালী তীক্ষ্ণ চেহারায় একেবারে জুৎসই বিউটি স্পট এমনটা কমই দেখা যায়। বরাবরের মতোই আলো ছায়ার মাঝে লোকটাকে খুঁটিয়ে দেখতে দেখতে আশ্চর্য হয় ঈশানী, যার চেহারা এতটা সুনিপুণ আর সুদর্শন, তার কথাবার্তায় এতটা তিক্ততা, এও কি মানা যায়? ঈশানীর ভাবনার সত্য ছিল লোকটার গম্ভীর গলায় বলা আরও একটি তিক্ত কথার পারদে। কতবার বলেছি আমাকে প্রশ্ন করবে না, আর করলেও উত্তর পাবে না। ঈশানী অবশ্য এবার আর হতবাক হয়নি। ও এটার জন্য প্রস্তুত ছিল, তাই উত্তর না পাওয়া সত্ত্বেও চুপ হয়ে রইল। ঈশানী চুপ থাকলেও অপর পাশ থেকে লোকটা কি ভেবে যেন গলাটা কিঞ্চিত খাদে নামিয়ে বলল, তুমি যেটা শুনতে চাইছো সেটা নেই। এবার আর অন্ধকারের মাঝেও তাকিয়ে থাকতে পারল না ঈশানী। ভীষণ রকম অস্বস্তিতে পড়ে তাড়াহুড়া করে ঘুরে শুলো অন্য পাশে। অন্যদিকে ঘুরে চোখ দুটো খিচে বন্ধ করে মনে মনে ভাবল, ইস, উনি কি করে বুঝলো আমি আদতে কি শুনতে চেয়েছি? তাহলে কি উনিও বুঝতে পেরেছেন যে আমি আকারে ইঙ্গিতে ওনার লাইফ পার্টনারের কথা জিজ্ঞেস করেছি, আর উনি কি এইমাত্র এটার উত্তরই দিলেন? অকস্মাৎ বন্ধ চোখ জোড়া খুলে গেল ঈশানীর। তৎক্ষণাৎ ঠোঁট কামড়ে ভেতরের নিদারুণ উত্তেজনা সংবরণ করে পুনরায় লম্বা শ্বাস টেনে স্থির করল নিজেকে। মনের ভেতর অনেকটা অযাচিত খুশি জমিয়ে ভেতর থেকে একটা চাপা কৌতূহল আর দুশ্চিন্তার অবসান ঘটতেই কখন যে নির্বিঘ্নে ঘুমের দেশে পাড়ি জমালো মেয়েটা, তার আর ইয়ত্তা নেই। এরপর যখন ঘুম ভাঙে তখন সূর্যি মামা পূব আকাশে অবাধে ঝুরঝুরে সোনালি রোদ ছড়িয়ে দিয়ে বসে আছে। আকাশ পরিষ্কার, যত্রতত্র ধূসর মেঘের ভেলা উড়ে বেড়াচ্ছে বৈকি। তবে তুলনামূলক আজকের আবহাওয়াটা বেশ ভালো। আষাঢ়িয়া বাদলা দিনের অবসান হলো। তবে ঈশানী যতক্ষণে আড়মোড়া ভেঙে চারদিকে খেয়াল করে ঠাউর করতে পারল যে ও আসলে কোথায় আছে, ততক্ষণে পুরোদমে রেডি হয়ে কালো মাস্কের আড়ালে নিজের সুদর্শন চেহারাটাকে ঢেকে ঢুকে নাম না জানা লোকটা এসে দাঁড়ালো ঈশানীর মুখোমুখি হয়ে। এভাবে হঠাৎ করেই সামনে আসায় খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল ঈশানী। ও তাড়াহুড়া হাতে নিজের এলোমেলো চুল, জামা কাপড় সব ঠিকঠাক করতে ব্যস্ত হয়ে পড়ল। লোকটার তাতে কোনোরূপ হেলদুল নেই। সে ঈশানীর সামনে দাঁড়িয়ে হুকুমের স্বরে বলল, চেঞ্জ করে নাও, তুমি ফিরে যাবে এখনই। লোকটার কথা ঈশানীর যেখানে খুশিতে হাঁপ ছেড়ে বাঁচার কথা, সেখানে কেন যেন খুশি হতে চেয়েও পারল না মেয়েটা। উল্টো সকালের রোদের মতোই হাস্যোজ্জ্বল মুখখানা মুহূর্তে কালো মেঘের আড়ালে ঢাকা পড়ে গেল ওর। এখনই হৃদয়ের ভেতর কোথাও একটা আনচান করছে। কেন যেন মনে হচ্ছে এটাই প্রথম আর এইটাই শেষ দেখা নয় তো। তাকে কি আর খুঁজে পাবো আমি? কিছুই তো জানি না তার সম্বন্ধে। তাহলে ঈশানীকে খুব বেশিক্ষণ ভাবতে দিল না লোকটা। ভাবনার মাঝেই তীক্ষ্ণ আওয়াজে বলল, বাইরে ওয়েট করছি, যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ করে বেরিয়ে এসো। ঈশানী অপারক। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে এই নির্দয় লোকটার সামনে নিজের অনুভূতিগুলোকে সাজিয়ে প্রকাশ করার সাধ্য সাহস কোনোটাই ওর নেই। অগত্যা নিজের হৃদয়ে হুট করে তৈরি হওয়া এই নামহীন একরাশ অনুভূতির জোয়ারকে রুদ্ধহীন সাবধানে চাপা দিয়ে আবারও আপন গন্তব্যে ফিরে যাওয়ার উদ্দেশ্যে উঠে দাঁড়ালো ঈশানী। একটা দুশ্চিন্তাগ্রস্ত রাজ্যে কতটা দীর্ঘ হতে পারে তা জানা ছিল না জিসানের। কাল রিসোর্টে ফিরে ঈশানীকে খুঁজে না পেয়ে সারা রাত স্থানীয় পুলিশ স্টেশনে কাটিয়েছে জিসান। পুলিশরা মিলিটারির সঙ্গে যোগাযোগ করলেও লাভ হয়নি খুব একটা। তারা কিছুতেই অমন ঝড় বৃষ্টির রাতে জীবনের ঝুঁকি নিয়ে ওই রেস্ট্রিক্টেড জঙ্গলে প্রবেশ করতে নারাজ। অগত্যা সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে জিসানকে। সকালে মিলিটারিরা ঈশানীকে খোঁজার উদ্দেশ্যে বের হলে তবেই রিসোর্টে ফিরে আসে জিসান। রিসোর্টে ফিরে লবিতে গিয়ে কাউন্টারে বসা চাকমা সম্প্রদায়ের লোকটাকে আকারে ইঙ্গিতে জিসান শোধালো, আচ্ছা, ঈশানী কি ফিরেছে? লোকটা কাল থেকেই এদের কাহিনী পর্যবেক্ষণ করছে।
কিছুটা আন্দাজও করেছে বটে, যার দরুন বুঝতে পেরেছে যে এদের মধ্যে কেউ একজন নিখোঁজ। তাই তিনি তৎক্ষণাৎ না সূচক মাথা নাড়িয়ে ভাঙা ভাঙা বাংলায় বললেন, তিনি ঈশানীকে ফিরে আসতে দেখেননি। লোকটার কথায় নিরাশ হয়ে দীর্ঘশ্বাস ছেড়ে লাউঞ্জের দিকে এগিয়ে গেল জিসান। সেই সময় লাউঞ্জের বিশাল মনিটরে সকালের শিরোনাম দেখানো হচ্ছিল, যেখানে একজন সুশ্রী সংবাদ পাঠিকা অনর্গল বলে যাচ্ছিল একের পর এক এক্সক্লুসিভ সংবাদ। জিসানও বেখেয়ালে সেদিকে তাকিয়েছিল। তবে হুট করে একটা পর্যায়ে এসে সংবাদ পাঠিকা বলে ওঠেন, আশঙ্কা মুক্ত নয় বাংলাদেশ। কর্ণকুহরে বাক্যটা পৌঁছাতেই সংকুচিত হয়ে টিভির পর্দায় চোখ রাখল জিসান। দেখলো কালো মাস্ক, কালো বেসবল ক্যাপ, কালো হুডি, মোট কথা আগাগোড়া কালো দিয়ে আবৃত একটা লোকের ঝাপসা অবয়ব। বিভিন্ন জায়গা থেকে গোপনে তোলা বেশ কিছু ছবি ভাসছে টিভির পর্দায়। সেগুলোকে উদ্দেশ্য করে সংবাদ পাঠিকা বলছেন, এক গোপন সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে বিশ্বের ইয়ং মাফিয়া টেরোরিস্ট গ্রুপগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়া ক্রাশ গ্রুপের লিডার এরিস ইউভান বেশ কিছুদিন ধরে বাংলাদেশে অবস্থান করছেন। প্রায়শই দেশের অলিতে গলিতে ছদ্মবেশে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে তাকে। ধারণা করা হচ্ছে কোনো গোপন মিশনকে কেন্দ্র করে তার এই হঠাৎ আগমন। যদিও এরিস ইউভান বাংলাদেশ সরকারের সম্পূর্ণ ধরাছোঁয়ার বাইরে, তবুও তার মিশন এবং উদ্দেশ্য নিয়ে তদন্ত করছেন বাংলাদেশের গোয়েন্দা সংস্থা NSI। জিসান এটুকু দেখতে না দেখতেই ওর ফোনে কল এলো। ফোনটা রিসিভ করে কানে তোলার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে মৃণালিনী চেঁচিয়ে বলে উঠল, এক্ষুনি উপরে আয় জিসান, আমরা ঠিক চিনতে পারছি না ওকে। মৃণার কথা শুনে জলদি উপরে ছুটে গেল জিসান। গিয়ে দেখলো পেছনের বারান্দায় উকি দিয়ে কি যেন দেখছে ওরা সকলে। জিসানও কৌতূহলবশত তাড়াহুড়া এগিয়ে গেল সেখানে। অতঃপর সবাইকে সরিয়ে নিচের দিকে উকি দিতেই দেখতে পেল রিসোর্টের পেছনের গেট বরাবর জঙ্গলের রাস্তায়, যেখানে সাধারণ মানুষ যাতায়াতের সরকারের কড়া নিষেধাজ্ঞা রয়েছে, ঠিক সেই রাস্তায় একটা ছাদ খোলা জিপ দাঁড় করানো, যেখানে বসে আছে কালো মাস্ক আর হুডি পরিহিত একটা লোক। আর ঈশানী অক্ষম অবস্থায় জিপের সামনে দাঁড়িয়ে কি যেন কথা বলছে লোকটার সঙ্গে। বাইরের আবহাওয়া ইতিমধ্যে বর্ষার রূপ নিয়েছে। ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে, অথচ বৃষ্টির মাঝেই কি অবলীলায় দাঁড়িয়ে আছে ঈশানী। যেন এই মুহূর্তে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগানোর চেয়েও লোকটাকে সময় দেওয়া বেশি জরুরি। এদিকে জিসান ঈশানীকে দেখলো তো ঠিকই, তবে পর মুহূর্তেই গাড়িতে বসে থাকা লোকটার পানে নজর বুলিয়ে আঁতকে উঠে স্পষ্ট সুরে বলল, এরিস ইউভান। রিসোর্টের সামনে জিপ থামাতেই নেমে পড়ে ঈশানী। যাত্রাপথে একটা কথাও আর হয়নি দুজনার। ঈশানী যদিও বা আকবারই কিছু শুধিয়েছে, তবে প্রতিপক্ষ থেকে বারবারই একই প্রত্যুত্তর ভেসে এসেছে, আমি কাউকে কৈফিয়ত দেই না। কাল রাত থেকে এই একটা বাক্য কতবার যে ঈশানীর আত্মসম্মানের ভিত টলিয়ে দিয়েছে তার ইয়ত্তা নেই। তবুও যাত্রা শেষে জিপ থেকে নেমে অন্তিমবারের মতো ধরা গলায় ঈশানী বলে ওঠে, আমি জানি যে আমি আপনার বিশ্বাসযোগ্য নই, তবুও শেষবারের মতো একটা আর্জি, আপনার নামটা অন্তত বলে যান। লোকটা মাস্কের আড়াল থেকে রাশভারী আওয়াজে বলে উঠল, আর কখনো মুখোমুখি হব না আমরা। তাহলে নাম জেনে কি করবে? এই ভয়ঙ্কর সত্যি কথাটা খুব করে এড়িয়ে যেতে চেয়েছিল ঈশানী, কিন্তু পারল না। সামনে বসে থাকা অনুভূতিহীন পাষাণ লোকটা কত সহজেই না বলে দিল এই নিদারুণ পীড়াদায়ক সত্যিটা। যদিও ঈশানীর চোখ দুটো জ্বলছে খুব, গলাটাও কেমন ধরে এসেছে, তবুও বহু কসরতে আওয়াজ বের করে কণ্ঠনালী খাদে নামিয়েও বলল, পৃথিবীটা গোল, কখন কার সাথে কিভাবে দেখা হয়ে যায় তা কেউই আগে ভাগে বলে দিতে পারে না, আপনিও পারবেন না। তার মানে তুমি চাইছো যে তোমার সাথে আমার আবার দেখা হোক, তাই তো? উইশ ফর ডেঞ্জার, হ্যাঁ? বাইরে বৃষ্টির তোপ বেড়ে যেতে ব্যাকসিট থেকে নিজের হুডিটা ঈশানীর মাথায় ছুঁড়ে মেরে কথাটা বলে ওঠে সে। লোকটা কৌশল জানে বলতে হবে। হুডিটা মেলে গিয়ে একেবারে ঈশানীর শরীর ঢেকে গিয়েছে। ঈশানী শুধু ঠোঁট কামড়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। শরীরে কথা বলার শক্তি অবশিষ্ট নেই, মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে এক্ষুনি। কারণ ইতিমধ্যে লোকটা নিজের আন্ডারকাট চুলগুলো ব্যাকব্রাশ করতে করতেই জিপ স্টার্ট দিয়েছে। অবশেষে ওদের এক রাতের কাহিনী রীতি টেনে লোকটা চলেই যাচ্ছে। পাশে শুধু ঈশানীর জন্য রেখে যাচ্ছে এক ব্যথাতুর নীল হৃদয়, এক ঝাঁক নামহীন অসহায় অনুভূতি, আর সবশেষে এক সমুদ্র আবেগের প্লাবন। বাই দ্য ওয়ে, আমি অরণ্য। আচমকা সেই জিপ হাস্কি শোরটা কানে এসে লাগতেই চোখের বসে সামনে দৃষ্টিপাত করলো ঈশানী।
দেখলো অরণ্য ইতিমধ্যে তার জিপের ভারী চাকায় পিচ ঢালা ভেজা রাস্তার নুড়ি পাথর পিষে দিয়ে ঈশানীকে ছাড়িয়ে অনেকটা পথ চলে গিয়েছে। ঈশানী শুধু নির্বাক হয়ে দেখলো। দেখতে দেখতে এতক্ষণে বহু কষ্টে দমিয়ে রাখা অশ্রুকণাটুকু কখন যে ওই অচেনা লোকটার নামে বিসর্জন দিয়ে দিল সে কথা বলা বাহুল্য। অশ্রু জলে যখন সামনের দৃশ্যপট আর নীলাম্বর চোখের কোটর জোড়া পুরোপুরি ঝাপসা হয়ে এলো, তখন আবারও নিঃশব্দে আঁখি পল্লব বুঝে এলো ওর। এত সমীকরণ মিলিয়ে কি লাভ? তার চেয়ে থাক না এমন একটু একটু না পাওয়ার যন্ত্রণা। এই যন্ত্রণাটুকুর জন্য হলেও সেই হৃদগহীন এক আঁধার রাতের তরতাজা স্মৃতি হয়ে থেকে যাক সারা জীবন। এইটুকুই ছিল আমি শুধু চেয়েছি তোমায় গল্পের পর্ব 6। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।